লেখককে কখনো প্রশ্ন করবেন না উপন্যাস আত্মজীবনীমূলক কিনা। মৌলিক আরোপণের ভুল। পত্রিকা খুলে আপনি জানতে পারলেন যে খারাপ ফলাফলের জন্য আরেকজন সিইওকে জোরপূর্বক সরিয়ে দেওয়া হয়েছে। খেলার পাতায় আপনি পড়লেন যে আপনার দলের জয়ের জন্য খেলোয়াড় এক্স বা কোচ ওয়াইকে ধন্যবাদ দেওয়া হয়েছে। ইতিহাস বইয়ে আপনি পড়লেন যে 1800 শতকে ফ্রান্স আর্মির সফলতার পেছনে নেপোলিয়নের চমৎকার নেতৃত্ব এবং কৌশলের অবদান রয়েছে। মনে হয় প্রতিটা গল্পের একটি চেহারা রয়েছে। মূলত প্রতিটা সংবাদপত্রে এরকম একটা লৌহবৃত্ত একটি নিয়ম থাকে। সবসময় জনতার দৃষ্টিভঙ্গি লক্ষ্য করে সাংবাদিকরা ও তাদের পাঠক এই নিয়মকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যায়, আর এভাবে মৌলিক আরোপণের ভুলের শিকার হয়। এভাবেই ব্যক্তিত্বের প্রভাবে অতিমূল্যায়ন এবং বাহ্যিক পরিস্থিতিজনিত বিষয়গুলোর অবমূল্যায়নের প্রতি ঝোঁক বেড়ে যায়। 1967-তে ডিউক ইউনিভার্সিটির গবেষকরা নিচের পরীক্ষাটি গবেষণা করেন। অংশগ্রহণকারীদের ফিদেল ক্যাস্ট্রোর সুনাম বা দুর্নাম সংক্রান্ত একটি বিতর্ক পড়তে দেওয়া হলো। তাদের জানানো হলো যে এই বইয়ের লেখক তার প্রকৃত রাজনৈতিক চিন্তাকে অগ্রাহ্য করে কেবল সামঞ্জস্যপূর্ণ একটি বিতর্ক লিখে দিয়েছে। তবুও বেশিরভাগ পাঠক বিশ্বাস করেছে যে এই মতাদর্শ এতে প্রতিফলিত হয়েছে। তারা সূচির বক্তব্যগুলোকে অকারণে তাদের চরিত্রের সাথে জুড়ে দিল আর বাহ্যিক বিষয়। এক্ষেত্রে সেই সব প্রফেসর যারা এটি তৈরি করেছেন তাদের পুরোপুরি অগ্রাহ্য করল। নেতিবাচক ঘটনাকে কমানোর ক্ষেত্রে মৌলিক আরোপণের ভুল বেশ কার্যকরী। যেমন যুদ্ধের কারণ হিসেবে আমরা অলসভাবে ব্যক্তিত্বের দায় বলে অভিহিত করি। সারা জোফাতে যুগোস্লাভ হত্যার আমরা প্রথম বিশ্বযুদ্ধের কারণ বলে মনে করি, আর হিটলার একাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোড়া। অনেকে এই সমীকরণ মেনে নেয়। যদিও যুদ্ধ হলো এমন একটা ঘটনা যার অসংখ্য শক্তিশালী কারণকে আমরা কখনোই পুরোপুরি বুঝতে পারি না। অর্থনৈতিক বাজার ও আবহাওয়ার বিষয়গুলো গৌণ বলে মনে হয়, তাই না? কোম্পানিগুলো যখন সুফল বা কুফল ঘোষণা করে তখনও ঠিক একই ব্যাপার ঘটে। সত্যটা জানার পরও সবাই সিইওর অফিসের দিকে তাকিয়ে থাকে। অর্থনৈতিক সফলতা চমৎকার নেতৃত্বের চেয়েও বেশি নির্ভর করে অর্থনৈতিক পরিস্থিতি এবং ইন্ডাস্ট্রির আকর্ষণের ওপর। বিষয়টি অদ্ভুত যে রুগ্ন শিল্প কারখানা তাদের সিইওকে কত বেশি বদলায়, আর এর ফলাফল কি দাঁড়ায়। এই কারখানাগুলো কি তাদের নিয়োগদানের প্রক্রিয়ার ক্ষেত্রে সতর্ক নয়? এই ধরনের সিদ্ধান্তগুলো ফুটবল কোচ এবং তাদের ক্লাবের মধ্যে যা ঘটে সেগুলোর ক্ষেত্রে যুক্তিসঙ্গত নয়। আমি মাঝে মাঝে গানের কনসার্টে যাই। সুইজারল্যান্ডের কেন্দ্রে অবস্থিত লুজার্নে, যেখানে আমার বাড়ি, বিশেষ ক্লাসিক্যাল সঙ্গীত প্রায়ই হয়। মধ্যবিরতির সময় আমি লক্ষ্য করি প্রায় সব পরিচালক বা শিল্পী নিয়ে আলাপ করে। ওয়ার্ল্ড প্রিমিয়ার ছাড়া আর কোথাও কোনো কম্পোজিশন নিয়ে কেউ কিছু বলে না। কেন? সঙ্গীতের আসল রহস্য কিন্তু কম্পোজিশনে। এছাড়া তাল, লয়, ছন্দ কেবল খালি কাগজে পড়ে থাকার মতো। স্কোরের তফাৎ আর একই স্কোরের পারফরমেন্সের তফাতের চেয়ে অনেক বেশি আকর্ষণীয়, কিন্তু আমরা উভয় ভাবি না। একজন লেখক হিসেবে মৌলিক আরোপণের ভুলকে আমি এভাবে দেখছি। পাঠক কিছু পড়ার পর সবসময় জানতে চায় আপনার উপন্যাসের কোন অংশটুকু আত্মজীবনীমূলক। অনেক সময় বজ্রাহত হই, এটি আমার সম্পর্কে নয়, যত সব। এটি বই, সূচি, ভাষা ও গল্পের বিশ্বস্ততা সম্পর্কে। দুর্ভাগ্যবশত এরকম বিস্ফোরণ আমরা খুব কমই হয়। মৌলিক আরোপণের ভুলকে আমরা তত কঠিনভাবে বিচারও করতে পারি না। বিবর্তনমূলক মানুষের অতীত থেকে অন্য মানুষের সাথে আমাদের সম্পর্কে শিকড় জন্মায়। টিকে থাকার জন্য দলবদ্ধ থাকাটা জরুরি। উৎপাদন, আত্মরক্ষা এবং বড় প্রাণী শিকার একজন মানুষের পক্ষে অসম্ভব ব্যাপার। বিচ্ছিন্নতা মানে নিশ্চিত মৃত্যু, আর যারা একা থাকতে চাইতো তাদের সংখ্যা সীমিত। তারা তেমন কিছু করতেও পারেনি, এক পর্যায়ে বিলুপ্ত হয়ে গেছে। সংক্ষেপে আমাদের জীবন অন্যদের উপর নির্ভরশীল, আর তাই আমরা অন্যদের ব্যাপারে চিন্তাশীল। আমরা 90% সময় অন্যদের কথা ভাবি, আর মাত্র 10% সময় অন্য বিষয়ের জন্য খরচ করি। পরিশেষে জীবনের আয়নায় যত বেশি দেখব, মঞ্চের মানুষকে তত কম নিখুঁত বলে মনে হবে। বরং তারা এক পরিস্থিতি থেকে অন্য পরিস্থিতিতে বদলে যায়। যদি আপনি প্রকৃত সত্য জানতে চান, পারফর্মারকে ভুলে যান, আর যার ইশারায় নাটকের অভিনয় করছে তার প্রতি গভীর মনোযোগ দিন।
কেন আপনি সারসে বিশ্বাস করবেন না? ভুল ভাবনা। স্কটল্যান্ডের উত্তরের দ্বীপমালা হেব্রিডসের অধিবাসীদের জন্য মাথার উকুন ছিল জীবনের একটি অংশ। উকুন চলে গেলে ব্যক্তি অসুস্থ এবং জরাযন্ত্র হয়ে যেত। তাই জ্বর কমানোর জন্য অসুস্থ মানুষ স্বেচ্ছায় নিজের মাথায় উকুন ছেড়ে দিত। তাদের পাগলামির একটি পদ্ধতি ছিল, যত তাড়াতাড়ি মাথা উকুনে ভরে যেত, রোগী সুস্থ হয়ে উঠত। এক শহরে গবেষণায় দেখা গেল যে আগুন লাগার পর যত বেশি অগ্নি নির্বাপক কর্মীদের ডাকা হতো, আগুন তত বেশি ক্ষতি করত। মেয়র অতি দ্রুত বিষয়টি থামালেন এবং অগ্নি নির্বাপক বাজেট কমালেন। জার্মানির পদার্থবিদ্যার প্রফেসর হ্যান্স পিটার ব্যান বর্নহর্ট এবং হ্যান্স হারম্যান ডাবেনের কাছে এই দুটি গল্প পাওয়া গেছে। তাদের বইয়ে দুর্ভাগ্যবশত এগুলোর ইংরেজি অনুবাদ নেই। কারণ ও ফলাফলের মিশ্রণের ব্যাপারে তারা বর্ণনা করেছেন। উকুন যখন ছেড়ে যায় তার কারণ হলো লোকটির জ্বর এবং তার পা গরম। জ্বর কমে গেলে উকুন ফিরে আসে। আর অগ্নি নির্বাপক মানুষ বাড়লে আগুন বাড়বে, এটা হতেই পারে না। গল্পগুলো শুনে আমরা হাসলেও ভুল ভাবনা প্রতিদিন আমাদের ক্ষতি করে। হেডলাইনটা বিচার করে দেখুন, কর্মীদের উৎসাহিত করলে কর্পোরেটের প্রচুর লাভ হয়। আসলে কি? হয়তো কোম্পানির উন্নতি হলে কর্মীরা উৎসাহিত হয়। আরেকটি হেডলাইনে আছে, কর্পোরেট বোর্ডে যত বেশি মহিলা থাকে তত বেশি লাভ বাড়ে। আসলে কি বিষয়টি সত্যি? আর বোর্ডে অধিক মহিলা নিযুক্ত হলে কি ফার্ম লাভের মুখ দেখে? বাণিজ্যিক বইয়ের লেখক এবং উপদেষ্টারাও একই ভুলের শিকার হয়। 90-এর দশকে ফেডারেল রিজার্ভের তদন্তকালীন প্রধান অ্যালান গ্রিনঅ্যাম্পের চেয়ে অধিকতর নিবেদিত আর কেউ ছিল না। তার অমূল্য অবদান দেশের উন্নয়নের পথকে সুগম এবং নিশ্চিত করেছিল। রাজনীতিবিদ, সাংবাদিক এবং বাণিজ্যিক নেতারা গ্রিনস্যাম্পানকে আদর্শ বলে মানত। আমরা জানি যে এই ব্যক্তিবর্গ বর্তমান ভুল ভাবনার শিকারে পরিণত হয়েছে। চীনের সাথে আমেরিকার সমঝোতা, কম মূল্যের উৎপাদন এবং আমেরিকার আগ্রহী ক্রেতা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রিনস্যাম্পান খুব ভাগ্যবান ছিলেন যে তার সময়ে অর্থনীতি চাঙ্গা হয়ে উঠেছিল। আরেকটি উদাহরণ, বিজ্ঞানীরা আবিষ্কার করেছিলেন যে দীর্ঘদিন রোগীরা হাসপাতালে থাকলে তাদের উপর একটি বিরূপ প্রতিক্রিয়া হয়। হেলথ ইন্স্যুরেন্স যারা করেন তাদের জন্য বিষয়টি মধুর বলে তারা দীর্ঘদিন থাকতে চান। কিন্তু যারা কম সময়ে হাসপাতাল ছেড়ে যান তারা দীর্ঘস্থায়ী রোগীদের চেয়ে ভালো স্বাস্থ্যের অধিকারী হন। দীর্ঘদিন হাসপাতালে থাকাটা ক্ষতিকর। কিংবা আরেকটা হেডলাইনের কথাই ধরুন, বিষয়বস্তু, যেসব মহিলারা প্রতিদিন XYZ শ্যাম্পু ব্যবহার করেন তাদের চুল মজবুত হয়। যদিও এর কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকতে পারে, মূলত এই বক্তব্য শ্যাম্পু চুলকে মজবুত করে কথাটি সামান্যই উপস্থাপন করা হয়েছে। বরঞ্চ আরেকটু ঘুরিয়ে বলা যেতে পারে, মজবুত চুলের মহিলারা XYZ শ্যাম্পু ব্যবহার করে এবং এই জন্যই হয়তো বোতলের গায়ে লেখা থাকে বিশেষত মজবুত চুলের জন্য। সম্প্রতি আমি পড়েছি যে বাসায় প্রচুর পরিমাণে বই থাকলে শিক্ষার্থীরা স্কুলে ভালো গ্রেড পায়। এই উক্তি নিশ্চয়ই কোনো বই বিক্রেতার কারসাজি হবে। তবে এটাও ভুল ভাবনার আরেকটি উদাহরণ। আসল সত্যি হলো, শিক্ষিত বাবা মারা সন্তানদের পড়াশোনার গুরুত্ব অশিক্ষিত বাবা মাদের চেয়ে বেশি দেয়। সংক্ষেপে বলা যায়, ধুলো ঢাকা এক কাপ কফি, ওয়ার অ্যান্ড পিস কারো গ্রেডে কোনো ভূমিকা রাখে না, রাখে তাদের বাবা মায়ের শিক্ষা এবং প্রচেষ্টা। ভুল ভাবনার সর্বোৎকৃষ্ট উদাহরণ হলো জার্মানিতে সারস পাখির জন্মহার এবং সংখ্যার মধ্যে সম্পর্কের একটি ধারণা। দুটোই কমে যাচ্ছিল এবং আপনি যদি পরিসংখ্যান করেন 1965 থেকে 1987-র মধ্যে উল্লেখযোগ্য কিছু উন্নতি দেখতে পারবেন। এর মানে কি সারস পাখি আসলেই বেশি বাচ্চার জন্ম দিচ্ছিল? মোটেই না। পুরো ব্যাপারটি ছিল এক ধরনের কাকতালীয় সংযোগ। সংক্ষেপে, পারস্পরিক সম্পর্ক কোনো ঘটনার নিমিত্ত হতে পারে না। সংশ্লিষ্ট বিষয়গুলোকে গভীরভাবে পর্যবেক্ষণ করুন। অনেক সময় যা চোখের সামনে দেখা যায় সেটাই ফলাফল পর্যন্ত তৈরি করে। আবার অনেক সময় সারস এবং তার বাচ্চার মতো আদৌ কোনো সংশ্লিষ্টতা থাকেই না। শীর্ষে সবাই সুন্দর, সাফল্যের প্রতিক্রিয়া। সিলিকন ভ্যালি ফার্ম সিসকো একসময়ের অর্থনীতির প্রাণ ছিল।
বাণিজ্য প্রতিনিধিরা প্রায়শই এর সফলতা প্রকাশ করত। এর চমৎকার কাস্টমার সার্ভিস, নিখুঁত পরিকল্পনা, দক্ষ দৃষ্টিশক্তি এবং অন্যান্য কর্পোরেট কালচার এবং আকর্ষণীয় সিইও। 2000 সালের মার্চে এটি একটি বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে উন্নীত হয়। এর পরের বছর সিসকোর স্টক যখন 80% নেমে গেল, সাংবাদিকদের কণ্ঠস্বর বদলে গেল। হঠাৎ করে কোম্পানির প্রতিযোগিতামূলক সুবিধাগুলোকে ক্ষতিকর ঘাটতি হিসেবে সংজ্ঞায়িত করা হলো। দুর্বল কাস্টমার সার্ভিস, অর্থহীন পরিকল্পনা, ঝাপসা দৃষ্টিভঙ্গি, পঙ্গু কর্পোরেট কালচার এবং অলস সিইও। যদিও পরিকল্পনা বদলায়নি, সিইওর কোনো পরিবর্তন হয়নি। বদলেছিল সিসকো পণ্যের চাহিদা, এবং সেটা কোম্পানির কোনো ত্রুটির জন্যও নয়। যখন নির্দিষ্ট কোনো বিষয় আমাদের চোখ ঝলসে দেয়, সাফল্যের প্রতিক্রিয়া শুরু হয়, আর আমাদের দৃষ্টিভঙ্গির উপর তার ফলাফল নির্ভর করে। সিসকোর ক্ষেত্রে সেই সাফল্যই চোখে উজ্জ্বল হয়ে ধরা দিয়েছিল। সাংবাদিকরা স্টকের মূল্য দেখে অবাক হয়ে গিয়েছিল, আর কোনো রকম নিবিড় পর্যবেক্ষণ ছাড়াই সমগ্র ব্যবসাকে চমৎকার বলে গণ্য করেছিল। সাফল্যের প্রতিক্রিয়া সবসময় এমনই হয়। আমরা সহজলভ্য কোনো বিষয়, যেমন কোনো কোম্পানির আর্থিক পরিস্থিতিকে বিবেচনা করি আর উপসংহারে পৌঁছে যাই। সেখান থেকে সূক্ষ্ম বিষয়, যেমন প্রশাসনের ক্ষমতা, নির্ধারণ করা কঠিনতর হয়ে ওঠে। অনেক সময় খুব সামান্য বিষয় দিয়ে আমরা সফলতা এবং উৎকৃষ্টতা হিসাব করি। যেমন, কেবল জনপ্রিয়তার কারণে অনেক সময় আমরা কিছু পণ্য পছন্দ করে থাকি। সাফল্যের প্রতিক্রিয়ার আরেকটি উদাহরণ হলো, আমরা বিশ্বাস করি যেসব সিইও একটি কোম্পানিতে সফল হয়, তারা প্রতিটি ক্ষেত্রে সমান দক্ষ এবং তারা ব্যক্তিগত জীবনে নায়কদের মতো ভূমিকা পালন করে। সাইকোলজিস্ট অ্যাওয়ার্ড লি থর্নডাইক 100 বছর আগে সাফল্যের প্রতিক্রিয়া আবিষ্কার করেছেন। তার বক্তব্য ছিল যে নির্দিষ্ট একটি গুণ, যেমন সৌন্দর্য, সামাজিক মর্যাদা, বয়স, ইতিবাচক না নেতিবাচক প্রভাব সৃষ্টি করে, যা অন্য সব কিছুকে আচ্ছন্ন করে তোলে। কাজে সামুদ্রিক ফলাফল সমানুপাতিক হয় না। সৌন্দর্য হলো সবচেয়ে বেশি পরীক্ষিত উদাহরণ। প্রচুর পরিমাণ গবেষণায় দেখা গেছে যে আমরা স্বতঃস্ফূর্তভাবে মনে করি যে সুন্দর মানুষ মাত্রই আকর্ষণীয়, সৎ এবং বুদ্ধিমান হবে। আকর্ষণীয় লোকেরা তাদের পেশাগত জীবনে অনেক কিছু সহজে অর্জন করে। আবার স্কুলেও একই বিষয় দেখা যায়। শিক্ষকেরা অবচেতন মনেই সুন্দর ছাত্র এবং ছাত্রীদের ভালো গ্রেড দেয়। সাফল্যের প্রতিক্রিয়ার সাথে বিজ্ঞাপনের সম্পর্ক বেশ নিবিড়। টিভির বিজ্ঞাপন, বিলবোর্ড এবং ম্যাগাজিনে অসংখ্য তারকাদের হাসি মুখ আমরা দেখতে পাই। রজার ফেদারের মতো একজন পেশাজীবী টেনিস খেলোয়াড় কী কারণে কফি মেশিনে দক্ষ হয়ে উঠল, সেটা যদিও বিতর্কের বিষয়, কিন্তু তাতে বিজ্ঞাপনের সার্থকতা একটুও কমেনি। আমরা বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে তারকাদের দেখতে এতই অভ্যস্ত যে আমরা কখনোই ভাবি না যে এসব পণ্যের ক্ষেত্রে তাদের সমর্থনের কোনো প্রয়োজনীয়তা আসলেই আছে কিনা। কিন্তু সাফল্যের প্রতিক্রিয়ার এক ধরনের এটি একটি গোপন শ্রদ্ধা। অবচেতন মনে এটি কাজ করে। এটি আকর্ষণীয় মুখ, স্বপ্নালু জীবনযাপন আর সেই পণ্য সামগ্রী। নেতিবাচক প্রতিক্রিয়ার সাথে যুক্ত হয়ে সাফল্যের প্রতিক্রিয়া অনেক সময় অন্যায্য এবং এমনকি গদবাঁধা কিছু কর্ম সম্পাদন করে, যখন জাতীয়তা, লিঙ্গ বা প্রতিযোগিতার প্রশ্ন উঠে আসে। সাফল্যের প্রতিক্রিয়া আমাদের মতামতকে আচ্ছন্ন করে, যেমনটি সাংবাদিক, শিক্ষক এবং ভোক্তাদের অভিমতকেও গ্রাস করে। অনেক সময় এই প্রতিক্রিয়া বেশ চমৎকার পরিস্থিতির সৃষ্টি করে, ন্যূনতম সামান্য সময়ের জন্য হলেও। আপনি কখনো মরিয়া হয়ে প্রেমে পড়েছেন? যদি পড়ে থাকেন, তবে বুঝতে পারবেন কোনো মানুষকে কত নিখুঁতভাবে মনে হয় আপনার। আপনার জনাব বা জনাবা নিখুঁত মানুষটি আকর্ষণীয়, বুদ্ধিমান, পছন্দনীয় এবং প্রীতিপূর্ণ, সব কিছুর মিশ্রণ বলে মনে হয়। এমনকি সে কোনো নিশ্চিত পরাজয়ের শিকার হলেও তার নেতিবাচকতা আপনার চোখে ধরা পড়ে না। সাফল্যের প্রতিক্রিয়া সঠিক বৈশিষ্ট্যের যাচাইয়ে বাধা দেয়। একে অতিক্রম করতে হলে মৌখিক সৌন্দর্যকে অগ্রাহ্য করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যকে বেছে নিন। বিশ্বের শ্রেষ্ঠ অর্কেস্ট্রা বাদকদের পর্দার আড়ালে বসিয়ে বাজাতে দেওয়া হয়, যাতে লিঙ্গ, গোত্র, বয়স বা চেহারা কোনো রকম ভূমিকা রাখতে না পারে। বাণিজ্য প্রতিনিধিদের প্রতি আমাদের আন্তরিক পরামর্শ, সাময়িক অর্জনের প্রতি মুগ্ধ হয়ে কোনো কোনো কোম্পানিতে বিচার করবেন না। স্টক মার্কেটে ঘোষণা দেওয়া হয়েছে, গভীরে যান। গুরুত্বপূর্ণ গবেষণার জন্য সময় নিন। যা বেরিয়ে আসবে তা হয়তো সবসময় সুন্দর হবে না, তবে শিক্ষামূলক হবে। অভিনন্দন,
আপনি রাশিয়ার রুলেট জিতেছেন। বিকল্প উপায়সমূহ: শহরের বাইরের কোনো জঙ্গলে আপনি একজন রাশিয়ান নেতার সাথে দেখা করতে গেলেন। তিনি একটি সুটকেস এবং বন্দুক নিয়ে আপনার সাথে পরপরই হাজির হলেন। কারের হুডির উপর সুটকেসটি রাখলেন এবং এমনভাবে খুললেন যাতে আপনি দেখতে পান যে ব্যাগটি টাকায় ভর্তি, সব মিলিয়ে $10 মিলিয়ন। তিনি জানতে চাইলেন, রাশিয়ান রুলেট খেলতে চান? একবার ট্রিগার টানুন আর সব টাকা আপনার। রিভলভারে মাত্র একটি বুলেট রয়েছে আর 5টি চেম্বার খালি। আপনি নিজের পছন্দ বেছে নিলেন। $10 মিলিয়ন আপনার জীবনকে পাল্টে দেবে। আপনাকে আর কখনো কাজ করতে হবে না। স্ট্যাম্প সংগ্রহ বাদ দিয়ে আপনি স্পোর্টস কার জোগাড় করতে পারবেন। আপনি চ্যালেঞ্জ গ্রহণ করলেন। রিভলভার কপালের দিকে তাক করলেন এবং ট্রিগার চাপলেন। মৃদু একটি ক্লিক শুনলেন আর শরীরে অ্যাড্রেনালিন ছুটতে লাগলো। কিছুই ঘটল না। চেম্বার খালি ছিল। আপনি বেঁচে গেলেন। টাকা নিলেন, সবচেয়ে সুন্দর শহরে গেলেন এবং স্থানীয়দের হতাশ করে ওখানেই একটি অভিজাত প্রাসাদ বানিয়ে থেকে গেলেন। আপনার একজন প্রতিবেশী, যার বাসা আপনাদের প্রাসাদের একদম কাছে, একজন বিখ্যাত লয়ার। বছরের 300 দিনের প্রতিটি দিন তিনি 12 ঘন্টা কাজ করেন। তার পারিশ্রমিক বেশ ভালো, তবে অস্বাভাবিক নয়। ঘন্টায় $500। সমস্ত খরচ বহন এবং ট্যাক্স আদায়ের পরেও তিনি $500,000,000 অর্থ প্রতি বছর সঞ্চয় করেন। মাঝে মধ্যে চলার পথে আপনি তার দিকে হাত নাড়েন আর নিজের মনে মনে হেসে ভাবেন যে আপনার সমান হতে হলে তাকে আরও 20 বছর শ্রম দিতে হবে। ধরুন 20 বছর পর আপনার প্রতিবেশী $10 মিলিয়ন জমালো। একদিন এক সাংবাদিক এসে তার আপনাদের দুজনের চমৎকার ঘর এবং স্ত্রীদের ছবি সহ তুলে নিয়ে গেল। সে ঘরের ইন্টেরিয়র ডিজাইন এবং চমৎকার জায়গার ব্যাপারে মন্তব্য করল। কিন্তু $10 মিলিয়ন জমানোর পেছনে আপনাদের দুজনের ঝুঁকির ব্যবধানটুকু সে মন্তব্যে থাকল না। এই জন্য তাকে বিকল্প উপায়গুলো খুঁজতে হবে। কিন্তু কেবল সাংবাদিকরাই এক্ষেত্রে কম সফল নয়। আমরা সকলেই একই, যা নাসিম তালেব বা তার রাশিয়ান রুলেট কাহিনীর মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন। বিকল্প উপায়গুলো হলো এমন ফলাফল যা হতে পারত তবে হয়নি। রাশিয়ান রুলেট খেলায় 4টি বিকল্প পথ ছিল, একই ফল আনতে পারত: $10 মিলিয়ন লাভ করা, আর পঞ্চম পদটি আত্মমৃত্যু। বিশাল ব্যবধান। লয়ারের ক্ষেত্রে সম্ভাব্য উপায়গুলো অনেকটা কাছাকাছি থাকত। কোনো একটা গ্রামে তিনি প্রতি ঘন্টায় $200 করে আয় করতে পারতেন। নিউ ইয়র্কের বুকে অন্যতম বড় ব্যাংকের হয়ে কাজ করলে তিনি প্রতি ঘন্টায় $600 আয় করতেন। কিন্তু আপনার মতো এমন কোনো বিকল্প উপায় তিনি বেছে নেননি যাতে তার মৃত্যু হতে পারত। বিকল্প উপায়গুলো অদৃশ্য, তাই আমরা এগুলোকে গভীরভাবে বুঝতে পারি না। ঝুঁকিবহুল উপায়ে যারা অর্থ আয় করে তাদের কোনোভাবে ভুলে যাওয়া উচিত নয় যে কোনো সময় তারা ধ্বংস হয়ে যেতে পারে। বিচার বুদ্ধিসম্পন্ন মানুষ ঝুঁকিবহুল পথে $10 মিলিয়ন আয়ের চেয়ে ধীরে সুস্থে পরিশ্রমের মাধ্যমে আয় করাকে শ্রেয় বলে মনে করে। নিউ ইয়র্কের একটি বারে ডিনার করার পর উদ্দেশ্যহীনতার জন্য কীরকম বোকা বনেছিলেন তালেব সেটি জানিয়েছিলেন। খাবারের বিল কে দেবে সেটা জানার জন্য আমরা কয়েন ছুড়লাম। আমি হেরে গেলাম এবং বিল দিলাম। বন্ধুটি আমাকে ধন্যবাদ জানিয়ে বলল যে সে খাবারের অর্ধেক বিল দেওয়ার কথা ভেবেছিল। বন্ধুটি বিকল্প উপায় ভেবে রেখেছিল। সংক্ষেপে, ঝুঁকি সরাসরি দেখা যায় না, তাই সবসময় বিকল্প পথ ভেবে রাখবেন। বাস্তবসম্মত মানুষের মতে ঝুঁকির মাধ্যমে সাফল্যের চেয়ে একঘেয়ে প্রক্রিয়ায় সফল হওয়া উত্তম। হ্যাঁ, বাহ্যিকভাবে বিকল্প পথ খুঁজে নেওয়া কিছুটা কঠিন, ভেতর থেকে সেই পথ খুঁজে বের করা অসম্ভব প্রায়। আপনার মস্তিষ্ক আপনাকে কেবল এটাই বোঝাবে যে ঝুঁকি যত বেশি হোক না কেন সফলতা নিশ্চিত, আর এভাবেই আপনার ভাবনাকে আচ্ছন্ন করে রাখবে। ভুল ভবিষ্যদ্দ্রষ্টা, ভবিষ্যদ্বাণীর মোহ। আগামী 3 বছরে ফেসবুকের সর্বোচ্চ বিনোদনের স্থান হয়ে উঠবে। 2 বছরের মধ্যে উত্তর কোরিয়ার প্রশাসন পদ্ধতি বদলে যাবে। ফ্রান্সের কালো আঙ্গুর আর্জেন্টিনার মদ হিসেবে প্রভাব বিস্তার করবে বলে আশা করা হচ্ছে। ইউরোর মূল্য হ্রাস, দ্রব্যমূল্য 2025 এর মধ্যে ঊর্ধ্বগতি হবে। 15 বছরে আর কোনো অশোধিত তেল নয়। প্রতিদিন বিশেষজ্ঞরা নানা রকম ভবিষ্যৎবাণী করছে।
কিন্তু এগুলো কতটুকু নির্ভরযোগ্য? কয়েক বছর আগ পর্যন্ত কেউ এগুলোকে খতিয়ে দেখত না। এরপর ফিলিপ টেকলক এলেন। 10 বছরের মধ্যে তিনি 284 জন স্বঘোষিত পেশাদারের 361টি ভবিষ্যৎবাণীকে যাচাই করলেন। ফলাফল, অভিজ্ঞজনেরা স্বাভাবিকের ধারণার চেয়ে ভালো কিছু উদ্ধৃতি দেন। মিডিয়ার চেনামুখীরা সবসময় দুর্বল বক্তব্য রাখেন। যেমন তারা কানাডা, নাইজেরিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, বেলজিয়াম এবং জার্মানির ধ্বংসের বার্তা দিয়েছিলেন। একটি দেশেরও কিছু হয়নি। 2 ধরনের ভবিষ্যদ্দ্রষ্টা আছে। একদল কিছু জানে না, আর অন্য দল জানে না যে তারা জানে না। হার্ভার্ডের অর্থনীতিবিদ জন কেনেথ গালব্রেট একই কথা লিখেছিলেন। এজন্য তারা নিজের দলের মধ্যেই ঘৃণার পাত্র হয়ে উঠেছিলেন। ফান্ড ম্যানেজার পিটার লিঞ্চ আরও কঠোরভাবে বলেছিলেন, আমেরিকায় 60,000 অর্থনীতিবিদ রয়েছে যাদের বেশিরভাগই অর্থনৈতিক মন্দাভাব এবং সুদের হারের ব্যাপারে ভবিষ্যৎবাণী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর তারা যদি পরপর 2 বার সফল হতো তবে ইতিমধ্যেই লাখপতি হয়ে যেত। আমি যতদূর জানি তাদের অনেককে নিয়োগ দেওয়া হয়েছে যাতে উল্লেখযোগ্য কিছু আমাদের জানাতে পারে। এসব 10 বছর আগের কথা। বর্তমানে আমেরিকায় আগের তুলনায় 3 গুণ বেশি অর্থনীতিবিদ রয়েছে যাদের মধ্যে ভবিষ্যৎবাণী করার ক্ষমতা থাকা বা না থাকা কিছুই আসে যায় না। সমস্যা হলো বিশেষজ্ঞরা নেতিবাচক পরিস্থিতিতেও কিছু স্বাধীনতা ভোগ করতে পারে। যেসব সত্য হয়ে যায় তারা সুনামের অধিকারী হয়, কনসালটেন্সির অফার পায়। যদি তাদের বচন সত্যি নাও হয় তারা কোনো রকম শাস্তি পায় না, তাদের অর্থনৈতিক ক্ষতি হয় না। এই বিজিত ভাবটার কারণেই তারা ইচ্ছে মতো ভবিষ্যৎবাণী করতে পারে। মূলত যত বেশি বক্তব্য তারা দেয় কাকতালীয়ভাবে তত বেশি সত্য হয়ে যায়। আসলে তাদের উচিত ভবিষ্যৎবাণী করার আগে $1,000 মতো ফোরকাস্ট ফান্ড জমা দেয়া। বাণী সঠিক হলে তারা সুদসহ টাকাটা ফেরত পাবে, আর ভুল হলে সেই টাকাটা চ্যারিটিতে চলে যাবে। কোন কোন বিষয়ে ধারণা করা যায় আর কোনগুলোকে যায় না। কিছু বিষয় খুবই সরল, যেমন বছরে আমার ওজন কত পাউন্ড বাড়তে পারে আমি ধারণা করতে পারি। যাই হোক, প্রক্রিয়া যত জটিল হবে তত দীর্ঘায়িত হবে। ভবিষ্যতের ছবি আঁকা তত কঠিন হয়ে উঠবে। গ্লোবাল ওয়ার্মিং, তেলের মূল্য কিংবা বিনিয়োগের হার সম্পর্কে মন্তব্য করা অসম্ভব বিষয়। আবিষ্কারের কথা কখনো ভবিষ্যৎবাণী করা যায় না, কারণ ভবিষ্যতে কোন প্রযুক্তি আমরা ব্যবহার করব সেটা যদি জানা থাকতো তবে আমরা ইতিমধ্যেই সেটা করে ফেলতাম। কাজে আন্দাজ করার সময় সমালোচক হয়ে ওঠেন। যখনই কেউ মন্তব্য করে, আর সেটা কত করুণ হোক না কেন, আমি মৃদু হেসে ফেলি। তারপর নিজেকে 2টি প্রশ্ন করি। প্রথমত, এই বিশেষজ্ঞের উত্তেজনার কারণ কি? যদি তিনি কর্মী হয়ে থাকেন, ভুল বললে কি তার চাকরি চলে যাবে? অথবা তিনি কি স্বনিযুক্ত কোনো গুরু যিনি বই লিখে বা লেকচার দিয়ে জীবিকা নির্বাহ করেন? এই ধরনের ভবিষ্যদ্দ্রষ্টারা মিডিয়ার মনোযোগ চান, তাই তাদের বক্তব্যে উত্তেজনার খোরাক থাকে। দ্বিতীয়ত, তার সফলতার হার কতটা ভালো। গত 5 বছরে তিনি কি পরিমাণ ভবিষ্যৎবাণী করেছেন, এর মধ্যে কতটুকু ঠিক ছিল আর কতটুকু ভুল। এই তথ্যগুলো খুব জরুরি, যদিও সবসময় এগুলো খুঁজে পাওয়া যায় না। মিডিয়ার প্রতি আমার অনুরোধ, পণ্ডিতদের রেকর্ড ছাড়া দয়া করে কোনো রকম ভবিষ্যৎবাণী প্রকাশ করবেন না। পরিশেষে ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের উক্তিটি এক্ষেত্রে প্রযোজ্য বলেই উল্লেখ করলাম। আমি ভবিষ্যৎবাণী করি না, কখনো করিনি, ভবিষ্যতেও করব না। বিশেষ ক্ষেত্রে প্রতারণা, সংযোগে বিভ্রান্তি। ক্রিসের বয়স 35। তিনি সামাজিক দর্শনে পড়াশোনা করেছেন এবং কিশোর বয়স থেকেই দেশের উন্নয়নে কাজ করার ইচ্ছে পোষণ করেন। গ্র্যাজুয়েশন করার পর তিনি ওয়েস্ট আফ্রিকার রেড ক্রসে 2 বছরের জন্য কাজ করেছেন এবং এরপরে এর জেনেভা হেডকোয়ার্টারে 2 বছরের জন্য কাজ করেন। সেখানে একসময় আফ্রিকার এইড ডিপার্টমেন্টের প্রধান হয়ে ওঠেন। এরপর সমবায়ের সামাজিক দায়িত্ববোধের উপর থিসিস লিখে MBA শেষ করেন। কোনটা বেশি আকর্ষণীয়? ক, ক্রিস একটি বড় ব্যাংকে চাকরি করে। খ, ক্রিস একটি ব্যাংকে চাকরি করে যেখানে 3য় বিশ্বের ফাউন্ডেশন চালায়। ক না খ? বেশিরভাগ মানুষ বলবে খ। দুর্ভাগ্যবশত একটি ভুল জবাব।
খ কেবল এটাই বলছে না যে ক্রিস একটি বড় ব্যাংকে চাকরি করে, সেই সাথে এটাও জানাচ্ছে যে বড় ব্যাংকের তৃতীয় বিশ্বের ফাউন্ডেশন হলো একদল ব্যাংক কর্মচারীদের নিয়ে গঠিত একটি অংশবিশেষ। কাজেই ক হলো একটি অধিকতর আকর্ষণীয়। ছোট সংগঠন যখন এরকম বড় শোনায় তাকে সংজ্ঞার মাধ্যমে বোঝা যায় না, তখন সংযোগের বিভ্রান্তি কাজ করে। ঔপন্যাসিক ড্যানিয়েল ক্যানামেন এবং এমোস ভার্সকি এই বিষয়ে যথেষ্ট গবেষণা করেছেন। আমরা খুব সহজে সংযোগের বিভ্রান্তির শিকার হই, কারণ রসালো বা আকর্ষণীয় গল্পের প্রতি আমরা আকৃষ্ট হই। ক্রিসকে এইড ওয়ার্কার হিসেবে যত বেশি সুন্দরভাবে নিখুঁতভাবে উপস্থাপন করা হবে, বিভ্রান্তির ঝুঁকি তত বাড়বে। যদি আমি একটু ভিন্নভাবে উপস্থাপন করতাম, তবে ক্রিসকে আপনারা আরেকটু নিবিড়ভাবে বুঝতে পারতেন। যেমন ক্রিসের বয়স ৩৫। কোনটি বেশি আকর্ষণীয়? ক ক্রিস ব্যাংকে কাজ করে। খ ক্রিস নিউ ইয়র্কের একটি ব্যাংকে কাজ করে, যেটা তো ২৪তম ফ্লোরে অবস্থিত, আর সেখান থেকে সেন্ট্রাল পার্ক দেখা যায়। আরেকটি উদাহরণ দেওয়া হলো, কোনটি বেশি আকর্ষণীয়? ক সিটল এয়ারপোর্ট বন্ধ, ফ্লাইট বাতিল। খ প্রাকৃতিক দুর্যোগের কারণে সিটল এয়ারপোর্ট বন্ধ, ফ্লাইট বাতিল। ক না খ? এই উত্তরটি আপনি জানেন। ক বেশি যুক্তিযুক্ত, কারণ খ খাতে প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে। এক্ষেত্রে বোমাতঙ্ক, সড়ক দুর্ঘটনা বা হরতালের কথাও বলা যায়। যাই হোক, অন্যরকম একটি গল্পের গন্ধ পেলে আমরা সেসব চিন্তা করি। এখন যেহেতু আপনি জানেন যে বন্ধুত্বের পরীক্ষা করে দেখুন, বেশিরভাগ বন্ধুই খ পছন্দ করবে। এমনকি অভিজ্ঞজনেরাও সংযোগের বিভ্রান্তি থেকে বাঁচতে পারে না। ১৯৮২ সালে ভবিষ্যৎ গবেষণার এক আন্তর্জাতিক সম্মেলনে সকল অভিজ্ঞ মানুষদের দুই দলে ভাগ করা হয়। ক গ্রুপে ড্যানিয়েল ক্যানামেন ১৯৮৩ ভবিষ্যৎবাণী শোনালেন, তেলের মজুদ ৩০% কমে যাবে। খ গ্রুপকে বলা হলো ব্যাপক মূল্যবৃদ্ধির কারণে তেলের মজুদ ৩০% কমে যাবে। দুই দলকে এই একই বক্তব্যের উপর মত দিতে বলা হলো। ফলাফল ছিল স্পষ্ট। খ গ্রুপের লোকেরা ক গ্রুপের চেয়ে বেশি জোরালো সমর্থন জানালো। ক্যানামেনের মতে ভাবনা দুই ধরনের হয়। প্রথম প্রকার হলো অন্তর্জ্ঞানলব্ধ, স্বতঃস্ফূর্ত এবং প্রত্যক্ষ। দ্বিতীয় প্রকার হলো সচেতন, আনুপাতিক, স্থির, পরিশ্রমলব্ধ এবং যুক্তিপূর্ণ। দুর্ভাগ্যবশত অন্তর্জ্ঞান লব্ধ ভাবনা সচেতন ভাবনার চেয়ে দ্রুততর। যেমন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে 9/11 আক্রমণের পর এই বিষয়টি আমি টের পেয়েছি। আমি ট্রাভেল ইন্স্যুরেন্স নেওয়ার জন্য একটি ফার্মে গিয়েছিলাম, যেটি বিশেষত সন্ত্রাস দমনের অফার করেছিল। যদিও অন্যান্য পলিসিতেও সম্ভাব্য সব ধরনের দুর্ঘটনাও থেকে রক্ষা করার বিষয়টি ছিল, আমি এই অফারটির প্রতি আগ্রহী হলাম। এমনকি ফাঁকা বুলিটির জন্য আমি বেশি টাকা দিতেও রাজি ছিলাম। পরিশেষে বাম ব্রেন বা ডান ব্রেনের কথা ভুলে যান। অন্তর্জ্ঞান লব্ধ এবং সচেতন ভাবনার তফাৎ বেশ গুরুত্বপূর্ণ। জরুরি সিদ্ধান্ত নেওয়ার সময় মনে রাখবেন যে মজাদার গল্পের প্রতি আমাদের একটা দুর্বলতা আছে। তাই সুবিধাজনক খুঁটিনাটি জেনে নিয়ে সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, যদি কোনো অতিরিক্ত পরিস্থিতির সামনে পড়ে যান, গল্প যতই মচমচে হোক না কেন, সেটি যেন কম গ্রহণযোগ্য হয়, বেশি নয়। কি বলেছেন নয়, কিভাবে বলেছেন। নির্মাণ কৌশল। নিচের দুইটি বক্তব্য পড়ে দেখুন। এই, ময়লার ঝুড়িটা ভর্তি হয়ে গেছে। যদি ময়লার ঝুড়িটা পরিষ্কার করে আনো, খুব ভালো হয় হানি। চেস্ট লিড অন কুইক ফেটিক লা মিউজিক। কী বলেছেন সেটা নয়, কিভাবে বলেছেন সেটাই বিষয়। কোনো কথাকে যখন ভিন্নভাবে বলা হয়, সেটার গ্রহণযোগ্যতাও ভিন্ন রকম হয়। মনোবিজ্ঞানীদের ভাষায় এই প্রক্রিয়ার নাম নির্মাণ কৌশল। যে কোনো কথার উপস্থাপনের উপর ভিত্তি করে আমরা প্রতিক্রিয়া দেখাই। ১৯৮০ সালে ক্যানামেন এবং ভার্সকি একটি গবেষণা করেছিলেন, যেটাতে মহামারী নিয়ন্ত্রণ কৌশলের দুটো পদ্ধতির কথা বলা হয়েছে। অংশগ্রহণকারীদের তারা বলল যে ৬০০ জন মানুষ বিপদে পড়েছে। ক প্রতিক্রিয়ায় ২০০ জন বাঁচবে। খ প্রক্রিয়ায় ৬০০ জন মানুষের বাঁচার সুযোগ ৩৩%, আর সবাই মরে যাওয়ার ঝুঁকি ৬৬%। যদি ক এবং খ প্রক্রিয়াগুলোকে তুলনা করে দেখার মতো, তবুও বেশিরভাগ মানুষ ক প্রক্রিয়াকে হাতের তাস হিসেবে বেছে নিল।
কিন্তু একই বিষয়কে যখন পুনর্নির্মাণ কৌশলে বলা হয়, ব্যাপারটি অন্যরকম হয়ে গেল। ক প্রক্রিয়া 400 জন মানুষকে খুন করে, আর খ প্রক্রিয়ায় কেউ মারা না যাওয়ার সুযোগ 33% এবং সবাই মরে যাওয়ার ঝুঁকি 66%। এই সময় সামান্য কিছু মানুষ ক বেছে নেয় এবং বেশিরভাগ মানুষই খ বেছে নেয়। গবেষকরা অংশগ্রহণকারীদের মধ্যেও মত পরিবর্তনের বিষয়টি দেখতে পেল। কেবল বেঁচে থাকা এবং মৃত্যু ঝুঁকি শব্দগুলোর উপর নির্ভর করে অংশগ্রহণকারীরা সম্পূর্ণ ভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছে। আরেকটি উদাহরণ, গবেষকরা একদল মানুষের সামনে 2 ধরনের মাংস উপস্থাপন করল, 99% চর্বিমুক্ত এবং 1% চর্বিযুক্ত, আর স্বাস্থ্যকর খাবার বেছে নিতে বলল। কোন খাবারটি তারা বেছে নিল আপনি জানেন? বেশিরভাগ মানুষ প্রথম ধরনের খাবারটি বেছে নিল। এরপর 98% চর্বিমুক্ত এবং 1% চর্বিযুক্ত এর মধ্যে বাছাই করার পালা এলো। আবারও বেশিরভাগ মানুষই প্রথমটাকে বেছে নিল। মিথ্যে বর্ণনা দিয়ে দোষ ঢাকার উপায় এবং নির্মাণ কৌশলের একটি জনপ্রিয় প্রক্রিয়া। এই উপায়ে শেয়ার বাজারের মূল্য কমে গেলে তাকে বলা হয় সংশোধন। অতিরিক্ত অর্থ দিয়ে সম্পদ ক্রয় করলে বলা হয় সুনাম। যে কোনো সমস্যাকে সুযোগ বা চ্যালেঞ্জের রূপ দেয়া হয়। কেউ চাকরি থেকে বরখাস্ত করা হয় চাকরির পুনর্মূল্যায়ন করেছে। একজন সৈনিক যেভাবেই মারা যাক না কেন তাকে বীর খেতাব দেয়া হয়। গণহত্যাকে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান বলা হয়। হাডসন নদীতে যদি কোনো বিশেষ কারণে প্লেন নামাতে হয় তাকে উড়ে বেড়ানোর উৎসব বলা হয়। কোনো পণ্যদ্রব্যের প্রসপেক্টাসকে খুব গভীরভাবে লক্ষ্য করেছেন? ধরুন এটিএফ। সাধারণত ব্রশিয়ারে বিগত বছরে পণ্যের চাহিদা এবং বিপণনের ব্যাপারে সম্ভাব্য প্রশংসামূলক তথ্যাবলী থাকে। একেও একটি নির্মাণ কৌশল বলা হয়। আরেকটি উদাহরণ হলো রুটির একটি সামান্য টুকরা। সেই রুটিকে ক্রাইস্টের কোনো নিদর্শন বা সত্যিকার শরীরের মতো করে বানালে সেটি ধর্মীয় গুরুত্ব পেয়ে যেত, যেমনটি 1600 শতকে হতো। বাণিজ্য ক্ষেত্রেও নির্মাণ কৌশলের সুফল লক্ষ্য করা যায়। ব্যবহৃত হাড়ির কথাই ধরুন। সামান্য কয়েকটি বিষয় নিয়ে মনোযোগ দিতে হবে, যেমন গাড়িটির মাইলেজ যদি কম থাকে আর টায়ার ভালো থাকে তাহলে ইঞ্জিন, ব্রেক বা ইন্টেরিয়রকে অগ্রাহ্য করা হয়। এভাবে মাইলেজ এবং টায়ারের ওপর নির্ভর করে আমরা ক্রয়ের সিদ্ধান্ত নিই। অবশ্য সব কিছু খুঁটিনাটি চেক করে নেওয়া সম্ভব নয়। মজার বিষয় হলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলোকেও যখন চমৎকারভাবে উপস্থাপন করা হয় আমাদের না কেনার মত পাল্টে যেতে সময় লাগে না। লেখকেরা হলেন সচেতন নির্মাতা। রহস্য উপন্যাসের প্রথম পৃষ্ঠা থেকে যদি সত্যিকার খুনের মত লিখে যাওয়া হয় বইয়ের মজা থাকে না। যদিও আমরা খুনের উদ্দেশ্য এবং অস্ত্র খুঁজে পেতে চাই, তবুও লেখকের রহস্য এবং রোমাঞ্চ বইটাকে চমৎকার এবং আকর্ষণীয় করে তোলে। পরিশেষে মনে রাখবেন যে যেখানে যাই শুনে থাকুন, নির্মাণ কৌশলের কিছু উপাদান আছেই। কাজেই বিশ্বস্ত বন্ধুর মুখ থেকে শুনুন বা জনপ্রিয় প্রতিক্রিয়া পড়ে শুনুন, নির্মাণ কৌশলের উপাদান থাকবেই। এমনকি এই অধ্যায়েও তাই রয়েছে। পর্যবেক্ষণ এবং প্রতীক্ষা কেন অত্যাচার? কাজের প্রবণতা। সকার খেলায় পেনাল্টির সময় বলটি খেলোয়াড় থেকে লক্ষ্য করে পৌঁছাতে 0.3 সেকেন্ড সময় নেয়। গোলকিপারের পক্ষে বলের যাত্রা পর্যবেক্ষণ করা সম্ভব হয় না। বল ছুঁড়ে মারার আগেই তাকে সিদ্ধান্ত নিতে হয়। সকার খেলোয়াড়রা 1/3 সময় নেয় লক্ষ্যের মাঝখানে পৌঁছাতে, 1/3 সময় নেয় বামে আর 1/3 সময় নেয় ডানে। গোলকিপাররা নিশ্চয়ই এটি দেখতে পায়, কিন্তু তারা কী করে? মাঝখানে তারা খুব কমই দাঁড়ায়, যদিও 1/3 বল ওখানেই ছুটে যায়। এই পেনাল্টি বাঁচাতে কেন তারা ঝুঁকি নেয়? সহজ জবাব হলো দৃশ্যমান হওয়া। জায়গায় দাঁড়িয়ে থেকে বলকে চলে যেতে দেখার চেয়ে উল্টো দিকে ঝাঁপিয়ে পড়া অনেকটা আকর্ষণীয় এবং কম অপমানজনক। একেই কাজের প্রবণতা বলে। কিছু অর্জিত না হলেও কর্মক্ষম থাকা। ইসরায়েলের গবেষক মাইকেল বার এলি এই তথ্য দিয়েছেন, যিনি শত শত পেনাল্টি শট আউট লক্ষ্য করেছেন। কেবল গোলকিপাররাই কাজের প্রবণতার শিকার হয় না। ধরুন একদল তরুণ নাইট ক্লাব থেকে বের হলো, তর্ক শুরু করলো এবং চিৎকার করতে লাগলো। পরিস্থিতি মারামারির পর্যায়ে পৌঁছে গেল। স্থানীয় কিছু তরুণ এবং সিনিয়র কিছু পুলিশ অফিসার
দূর থেকে দাঁড়িয়ে ঘটনাটা লক্ষ্য করলো, আর প্রথম আঘাত হওয়ার পর তারা এগিয়ে এলো। যদি অনভিজ্ঞ অফিসার দায়িত্বে থাকে তাহলে ঘটনা ভিন্ন দিকে মোড় নেয়। তরুণ অফিসাররা কাজের প্রবণতার শিকার হয় এবং ঝাঁপিয়ে পড়ে। গবেষণায় বলা হয়, বিলম্বিত উপস্থিতি এবং সিনিয়র অফিসারদের মধ্যস্থতায় পরিস্থিতি সামলানো হলে দুর্ঘটনা কম হয়। পরিস্থিতি যখন নতুন বা অস্পষ্ট থাকে তখন কাজের প্রবণতা জোরালো হয়। অনেক সময় বিনিয়োগকারীরা নাইট ক্লাবের বাইরেও সেই অনভিজ্ঞ পুলিশ অফিসারদের মতো আচরণ করে। তারা স্টক মার্কেট সম্পর্কে জানে না বলেই অতিমাত্রায় ক্রিয়াশীল হয়ে ওঠে। এটা নির্ঘাত সময় নষ্ট করা। বিনিয়োগ সম্পর্কে চার্লি মানজার বলেছেন, আমরা কাজ ছাড়া থাকতে পারি না বলে কিছু একটা করি। চরম শিক্ষিতদের মাঝেও এই ধরনের প্রবণতা দেখা যায়। কোনো রোগীর রোগ যদি নিশ্চিতভাবে ধরা না পড়ে, ডাক্তার প্রেসক্রিপশন দেয়া বা অপেক্ষা করার পর্যবেক্ষণের মাঝামাঝি কিছু একটা করে কাজ দেখাতে চায়। এই ধরনের সিদ্ধান্তে যদিও কোনো লাভ হয় না, তবে অনিশ্চয়তার মধ্যে বসে না থেকে কিছু একটা করা মানুষের অভ্যাস। এই অভ্যাসটা কেমন করে হলো? আমাদের প্রাচীন শিকারে সংগ্রহের পরিস্থিতিতে যে কোনো কাজের একটি প্রতিক্রিয়া থাকতো। দ্রুত প্রতিক্রিয়াশীল হওয়ার তখন বেঁচে থাকার জন্য অপরিহার্য ছিল। আমাদের পূর্বপুরুষেরা যখন বাঘের চোখের মতো কোনো কিছু একটা জ্বলতে দেখত, বিষয়টি খেয়াল করতে 1 সেকেন্ডও দেরি করতো না। তারা মাটিতে আঘাত করত আর খুব দ্রুত করত। আমরা তাদের উত্তরসূরি। মাঝে মাঝে পালিয়ে যাওয়ার চেয়ে পিছিয়ে যাওয়া ভালো। যাই হোক, আমাদের বর্তমান বিশ্ব ভিন্ন। আমাদের অনুভূতি অন্য কিছুর প্রতি ইশারা করলেও বাস্তবতা প্রতিক্রিয়াকে গুরুত্ব দেয়। যদিও আমরা গভীর চিন্তাকে বেশ মূল্যায়ন করি, নিষ্ক্রিয়তা হলো মারাত্মক একটি পাপ। কোম্পানি, রাষ্ট্র, এমনকি মানবতার মঙ্গলের জন্য আপনি যদি সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য অপেক্ষা করেন, কোনো সম্মান, মেডেল বা সুনাম আপনার জুটবে না। পক্ষান্তরে আপনি যদি দ্রুত সিদ্ধান্ত নিয়ে তা কার্যকর করেন আর পরিস্থিতির উন্নয়ন ঘটে, আপনার বস এবং আপনার মেয়রের সাথে হাত মেলাতে পারে। যথার্থ অপেক্ষা এবং দেখার কৌশলের ক্ষেত্রে সমাজ বড়জোর কিছুটা স্লথ কার্যকারিতা মেনে নিতে পারে। পরিশেষে, নতুন বা অনভিজ্ঞ পরিস্থিতিতে আমরা কিছু না কিছু করতে বাধ্য হই। এতে যদি ক্ষতিও হয় তবুও আমরা শান্তি পাই। যদিও আপনার সম্মানের খাতায় কোনো রকম কৃতিত্ব যুক্ত হবে না, পরিস্থিতি যদি অস্পষ্ট থাকে না বোঝা পর্যন্ত অপেক্ষা করুন। ব্লেইজ প্যাসকেল লিখেছিলেন, একটি রুমে মানুষ চুপচাপ বসে থাকতে পারেনি বলেই তো মানবতার যাবতীয় সমস্যার উদ্ভব হয়েছে। কেন আপনি হয় সমস্যা নয় সমাধান? বাতিল প্রবণতা। দুজন আরোহীর সাথে আপনি হিমবাহের উপরে রয়েছেন। একজনের পা পিছলে গেল আর সে ফাটলে পড়ে গেল। সাহায্যের জন্য আপনি যদি কাউকে ডাকতেন সে বাঁচত, কিন্তু আপনি তা করেননি আর সে অদৃশ্য হয়ে গেল। দ্বিতীয় জনকে আপনি ইচ্ছে করে ধাক্কা দিলেন আর সে অল্পক্ষণের মধ্যেই মারা গেল। কোন ঘটনাটি আপনাকে বেশি নাড়া দেবে? তুলনা করতে গেলে দুটো ঘটনাই সমানুপাতিক, মৃত্যুতেই সমাপ্তি ঘটেছে। তবুও বিচার করতে গেলে প্রথম ঘটনাটিকে আমাদের কাছে কম ভয়ঙ্কর বলে মনে হবে। এই অনুভূতিকে বাতিল প্রবণতা বলে। যখন সক্রিয়তা এবং নিষ্ক্রিয়তা উভয়ই নির্দয় পরিস্থিতি জন্ম দেয় তখন এমন অনুভূতি হয়। এক্ষেত্রে আমরা নিষ্ক্রিয়তাকে পছন্দ করি, ধরে নিই তার অপরাধ কম। মনে করুন আপনি ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান। মুমূর্ষু রোগীর জন্য কোনো ঔষধ বরাদ্দের সিদ্ধান্ত আপনার উপর নির্ভরশীল। এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া মারাত্মক। এগুলো 20% রোগীকে খুন করতে সময় নেয় না, তবে 80% রোগীকে কম সময়ে সারিয়ে তোলে। আপনি কি সিদ্ধান্ত নেবেন? বেশিরভাগ মানুষ সমর্থন করবে না। তাদের কাছে 80% রোগীর নিরাময়ের চেয়ে 1/4 মানুষ মারা যাওয়ার বিষয়টি অনেক বেশি ভয়াবহ। এটি একটি অদ্ভুত সিদ্ধান্ত এবং বাতিল প্রবণতার নিখুঁত উদাহরণ। ধরুন আপনি বাতিল প্রবণতা সম্পর্কে জানেন এবং যুক্তির কারণে সে ওষুধকে সমর্থন দিলেন। বেশ, কিন্তু প্রথম রোগীটি যদি মারা যায় তখন কি হবে? মিডিয়া ঝড় তুলবে আর আপনি চাকরি থেকে বরখাস্ত হবেন। জনতা সেবক বা রাজনীতিবিদ হিসেবে বাতিল প্রবণতাকে গুরুত্বের সাথে নিন আর লালন করুন। মামলা মোকদ্দমা থেকে বোঝা যায় এই ধরনের নৈতিক বিকৃতি আমাদের সমাজে গ্রহণযোগ্য নয়। সক্রিয় যন্ত্রণাহীন মৃত্যু আইনত দণ্ডনীয়,
অথচ জীবনদায়ক ওষুধ প্রত্যাখ্যান বৈধ। এই ধরনের ভাবনা থেকে বোঝা যায় বাবা মায়েরা কেন টিকা না দেওয়াকে গ্রহণযোগ্য বলে মনে করে। যদিও টিকা নানা ধরনের রোগের আক্রমণের ঝুঁকি কমায়, টিকাদানের কারণে অসুস্থ হওয়ার ঝুঁকি নিশ্চয়ই সামান্য খুবই কম। মোটের উপর টিকা খুব গুরুত্বপূর্ণ। কেবল শিশুদের নয়, টিকা পুরো সমাজকে প্রতিরোধ করে। একজন মানুষ যদি রোগাক্রান্ত না হয় তবে সে রোগের বিস্তার ঘটাতে পারে না। টিকাবিহীন শিশুরা যদি রোগাক্রান্ত হয় তখন আমরা সরাসরি তাদের বাবা মায়েদের দায়ী করতে পারি। কিন্তু মূল বিষয় হলো কিছু না করার চেয়ে কিছু করাকে আমরা শ্রেয় বলে ধরে নিই। নিম্নলিখিত বিভ্রান্তির পেছনে বাতিল প্রবণতা কাজ করে। আমরা নিজেরা কোনো পদক্ষেপ না নিয়ে অপেক্ষা করি কখন অন্যরা সব কিছু এনে আমাদের কাছে হাজির করবে। যে সকল কোম্পানি বাজে পণ্য উৎপাদন করে সেগুলোর কাছে যারা নতুন পণ্য উৎপাদন করে না তাদের কাছে বিনিয়োগকারী ও বাণিজ্য প্রতিনিধিরা বেশি উদার হয়ে থাকে। যদিও দুটো বিষয়ই কোম্পানিকে ধ্বংস করে দেয়। সক্রিয়ভাবে দুর্বল শেয়ার কিনে নেয়ার চেয়ে দুর্ভাগ্যজনক শেয়ার কিনে নিয়ে বসে থাকাকে উত্তম বলে মনে হয়। ব্যয়ের কারণে বন্ধ করে দেওয়ার চেয়ে কয়লা খনিতে কোনো রকম নির্গমন ছাঁকনি না বানানোটাই ভালো বলে মনে হয়। বাড়তি জ্বালানি পুড়িয়ে খরচ করার চেয়ে তার তাপের অপচয় রোধ করতে না পারাকে অধিকতর ভালো বলে মনে করা হয়। নকল ট্যাক্স ডকুমেন্ট বানানোর চেয়ে ইনকাম ট্যাক্সের ঘোষণা না দেওয়াটা কম অনৈতিক বলে মনে হয়। যদিও দুটোতেই রাষ্ট্রের ক্ষতি। বাতিল প্রবণতা বুঝতে পারা খুব কঠিন, কারণ সক্রিয়তা নিষ্ক্রিয়তার চেয়ে বেশি লক্ষণীয়। 1960 সালে ছাত্র আন্দোলনে একটি দারুণ স্লোগান উচ্চারিত হয়েছিল, যদি তুমি সমাধানের কোনো অংশ হতে না পারো তবে তুমি সমস্যার একটি অংশ। আমাকে দায়ী করবেন না। আত্মসেবার প্রবণতা। আপনি কখনো বার্ষিক প্রতিবেদন পড়েছেন? সিইওর মতামতের প্রতি সুনির্দিষ্ট মনোযোগ দিয়েছেন? কখনো না। সত্যিই করুন, কারণ সেখানে আমাদের পরবর্তী ভুলের অসংখ্য উদাহরণ পাবেন, যে ভুল আমরা প্রায়ই করে থাকি। যেমন, কোম্পানি যদি লাভজনক সময় পার করে, সিইও তার অপরিহার্য অবদানের কথা জানাবে, তার যথার্থ সিদ্ধান্ত, অক্লান্ত শ্রম এবং শক্তিশালী কর্পোরেট কালচারের চর্চা। যাই হোক, কোম্পানির দুঃসময়ের বছর আমরা অন্যান্য কারণ দেখতে থাকি। দুর্ভাগ্যজনক বিনিয়োগের হার, সরকারি হস্তক্ষেপ, চীনদের বহুমুখী বাণিজ্য প্রকল্প, বিভিন্ন গোপন শুল্ক, ভোক্তাদের বিশ্বাসের পরিবর্তন এবং আরও অনেক কিছু। সংক্ষেপে, আমাদের সফলতাকে নিজের এবং ব্যর্থতাকে অন্যের কারণের কাঁধে চাপিয়ে দিই। এটাকে আত্মসেবার প্রবণতা বলে। যদি আপনি এই নামটা নাও জেনে থাকেন, হাই স্কুলে আপনি নিশ্চয়ই বিষয়টি জেনেছেন। যদি আপনি এ পান, পুরো কৃতিত্বই আপনার। সেরা গ্রেড আপনার বুদ্ধিমত্তা, কঠোর শ্রম এবং দক্ষতাকে প্রকাশ করে। আর যদি ব্যর্থ হন, পরীক্ষায় দুর্নীতি হয়েছে। কিন্তু গ্রেড আপনার জন্য আর কোনো রকম গুরুত্ব বহন করে না। স্টক মার্কেট মনে হয় তার জায়গা দখল করেছে। যদি লাভ করেন তবে হাততালি দেন, আর যদি না হয় তবে দোষ হয় মার্কেটের। একসময় আমিও আত্মসেবা প্রবণতার শিকার ছিলাম। যদি আমার উপন্যাসের বিক্রি আকাশ ছোঁয়া হতো, নিজের পিঠ চাপড়ে দিতাম। নিশ্চয়ই এটা আমার সেরা বই বলে ভাবতাম। আর যদি বিক্রিতে ভাটা পড়তো, তাহলে ধরে নিতাম পাঠক প্রকৃত সাহিত্য চিনতেই পারেনি। যদি কেউ সমালোচনা করত, মনে করতাম হিংসা করেছে। এই প্রবণতা পরীক্ষার জন্য গবেষকরা ব্যক্তিদের জড়ো করেছে আর পরবর্তীতে অংশগ্রহণকারীদের স্কোর ভালো না খারাপ তা দেখেছে। যারা ভালো স্কোর করেছে তাদের মধ্যে পরীক্ষা বেশ সুষ্ঠু হয়েছে, আর যারা দুর্বল স্কোর পেয়েছে তাদের কাছে পরীক্ষা অর্থহীন হয়েছে। কী কারণে আমরা সফলতার দায় নিজের কাঁধে এবং ব্যর্থতার দায় অন্যের কাঁধে চাপাতে চাই? অনেকগুলো কারণ রয়েছে। সহজ ব্যাখ্যা হলো ভালো লাগে। তাছাড়া এতে কারো কোনো ক্ষতি নেই। যদি ক্ষতি হতো তবে এইরকম মূল্যায়ন 100 বছর আগে বন্ধ হয়ে যেত। কিন্তু জেনে রাখুন, আধুনিক বিশ্বের বিভিন্ন গুপ্ত ঝুঁকির কারণে আত্মসেবার প্রবণতা মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। স্বঘোষিত মাস্টার অব দ্য ইউনিভার্স রিচার্ড ফান্ড হয়তো এর সত্যতা দিতে পারবে। 2008 সালে লেহম্যান ব্রাদার্স দেউলিয়া হওয়ার আগ পর্যন্ত তিনি ছিলেন এর শক্তিমান সিইও।
এখন যদি ব্যাংক ধ্বংসের জন্য সরকারি নিলামকে দায়ী করে নিজেকে তিনি মাস্টার অফ দ্য ইউনিভার্স বলে ঘোষণা করেন, তাতে আমি বিন্দুমাত্র অবাক হব না। সেট পরীক্ষায় শিক্ষার্থীরা 200 থেকে 800-এর মধ্যে স্কোর করতে পারে। 1 বছর পর তাদের ফলাফল জানতে চাইলে গর্ব ভরে তারা প্রায় 50 পয়েন্ট বাড়িয়ে বলে। মজার বিষয় হলো তারা মিথ্যেও বলে না, বাড়িয়েও বলে না। যতক্ষণ পর্যন্ত না তারা নতুন স্কোর অর্জন করতে না পারে, ততক্ষণ কেবল তারা উৎসাহ দেয় নিজেদের। আমরা যেই বিল্ডিংয়ে থাকি, 5টি ছাত্র একটি ঘরে শেয়ার করে থাকে। প্রায় তাদের সাথে আমার লিফটে দেখা হয়, আর আমি প্রত্যেককে আলাদাভাবে জিজ্ঞাসা করি যে সে ময়লা কখন ফেলে। একজন জানালো যে সে প্রতি 2য়-বারে ফেলে। অন্যজন বলল সে 3য়-বারে ফেলে। তৃতীয় রুমমেট বলল যে তাদের ক্যান প্রায় খালি থাকে, কারণ সে প্রায় সবসময় ময়লা ফেলে দেয়, অনেকটা 90%। যদিও তাদের উত্তর 100% পর্যন্ত হওয়া উচিত ছিল, কিন্তু তাদের জবাব 320% পর্যন্ত পৌঁছেছে। তারা নিজেদের ভূমিকাকে অতিমাত্রায় মূল্যায়ন করেছে। দম্পতিদের মধ্যেও একই ব্যাপার ঘটে। তারা পারিবারিক জীবনে নিজেদের অবদানকে বেশি করে দেখে। প্রত্যেকে মনে করে তার অবদান 50%-এর চেয়ে বেশি। কাজেই আত্মসেবার প্রবণতাকে আমরা কীভাবে ফাঁকি দিতে পারি? আপনার এমন কি কোনো বন্ধু আছে যে দ্বিধাহীন চিত্তে সত্য কথা বলে? যদি থেকে থাকে তবে আপনি ভাগ্যবান। যদি না থাকে, তবে আপনার কি অন্তত একজন শত্রু আছে? বেশ, তাকে কফি খাওয়ার দাওয়াত দিন আর জানতে চান যে আপনার সবলতা এবং দুর্বলতাগুলো কি কি। এই কাজের জন্য আপনি চিরকৃতজ্ঞ থাকবেন। যা আশা করেন তার জন্য সতর্ক থাকুন। সুখ সম্পৃক্ত বিশ্বাসের ঘানি। ধরুন একদিন ফোন বাজলো। একটি উত্তেজিত কণ্ঠ আপনাকে জানালো যে লটারিতে আপনি $10 মিলিয়ন জিতেছেন। আপনার কেমন লাগবে? আর কতক্ষণ সেই অনুভূতি আপনার মধ্যে থাকবে? আরেকটি দৃশ্য, ফোন বাজলো এবং আপনি শুনলেন যে সবচেয়ে প্রিয় বন্ধুটি আর নেই এ জগতে। কেমন লাগবে? আর কতক্ষণ? 40তম অধ্যায়ে আমরা রাজনীতি, অর্থনীতি এবং সামাজিক প্রেক্ষাপটে ভবিষ্যৎবাণীর করুণ নির্ণয় দেখেছি। জেনেছি যে স্বঘোষিত ভবিষ্যৎ দ্রষ্টারা গতানুগতিক একটি ধারণার বাইরে তেমন কিছুই করে না। কাজে চলুন অন্যদিকে যাওয়া যাক। নিজেদের অনুভূতিকে আমরা কতটুকু বুঝতে পারি? আমরা কি নিজেদের ব্যাপারে বিশেষজ্ঞ? লটারি জিতলেই কি আমরা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষে পরিণত হই? হার্ভার্ডের মনোবিজ্ঞানী ড্যান গিলবার্ট বলেছেন না। সেই লটারি বিজেতাদের পরীক্ষা করেছেন এবং লক্ষ্য করেছেন যে কয়েক মাসে সেই অনুভূতি ফিকে হয়ে যায়। কাজেই বড় কোনো চেক হাতে পাওয়ার কিছু সময় পরে আপনি আবার আগের মতোই সন্তুষ্ট হয়ে উঠবেন বা অসন্তুষ্ট। এটাকে তিনি বলেছেন আবেগপ্রবণ ভবিষ্যৎ দর্শন। নিজের আবেগ সঠিকভাবে নিরূপণে আমাদের ব্যর্থতা। আমার বন্ধু এক ব্যাংকের কর্মকর্তা, যার অর্জিত অর্থ বিপুলভাবে খরচ হতে শুরু করলো। ভাবলো যে শহরের বাইরে একটি বাড়ি বানাবে, 10টি রুম, একটি সুইমিং পুল আর ঝর্ণা। পর্বতের ঈর্ষণীয় দৃশ্যসহ তার বাড়ি বানানো হলো। কয়েক সপ্তাহ প্রথম সে খুশিতে ডগমগ হয়ে থাকলো, কিন্তু খুব দ্রুত তার আনন্দ ফুরিয়ে গেল এবং 6 মাস পরে সে আগের চেয়েও বেশি বিষণ্ণ হলো। কী ঘটল? জানলাম সে কয়েক মাসের মধ্যেই তার সুখ কর্পূরের মতো উড়ে গেল। এই বাড়ি তার আর স্বপ্ন থাকলো না। আমি কাজ থেকে ফিরি, দরজা খুলি, আর কিছুই নেই। সেই বাড়িকে সেই 1 রুমের ঘরের চেয়ে আলাদা বলে মনে হয় না। বেচারাকে প্রতিদিন 1 ঘন্টা করে 2 বার জার্নি করতে হয়। এটি শুনতে সহনশীল মনে হলেও গবেষণায় বলা হয় কার জার্নি অসন্তোষ এবং যন্ত্রণার একটি উৎস। সেটাতে অভ্যস্ত হতে কষ্ট হয়। অন্যভাবে বলা যায় ভ্রমণ যার পছন্দ নয় তার জন্য এটা ভয়াবহ। এই গল্পের সার কথা হলো যে স্বপ্নের বাড়ি আমার বন্ধুর সুখের ওপর বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে। অন্যদের অভিজ্ঞতাও ততটা ভালো নয়। যারা শান্তির জন্য চাকরি বদলায় বা উন্নতি করে 3 মাসের মধ্যে আবার সেই একই অনুভূতিতে ফিরে আসে। যারা পোর্শে গাড়ি কিনে তাদের ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য। বিজ্ঞান এর নাম দিয়েছে সুখ, সমৃদ্ধ বিশ্বাসের ঘানি। আমরা কঠোর শ্রম দেই, এগিয়ে যাই আর চমৎকার সব জিনিস কিনে দেই, কিন্তু এতে আমরা অধিকতর সুখী হয়ে উঠি না। একটি স্পাইনাল কর্ডের ক্ষতি বা বন্ধু হারানোর ব্যথা আমাদের উপর কী ধরনের নেতিবাচক প্রভাব ফেলে?
যেমন কোনো সম্পর্ক যখন ভেঙে যায় মনে হয় জীবন আর আগের মতো হবে না। আহত ব্যক্তি মনে করে সে আর কোনোদিন আনন্দ খুঁজে পাবে না, কিন্তু 3 মাস পর তাকে আবার প্রেম করতে দেখা যায়। যদি আমরা সঠিকভাবে জানতাম যে একটি নতুন কার, চাকরি বা সম্পর্ক আমাদের কতটা খুশি করতে পারে, তবে বেশ ভালো হতো না? কাজটা আংশিকভাবে করা যায়। যথাযথ সিদ্ধান্ত নেওয়ার জন্য উল্লিখিত বিজ্ঞানসম্মত পয়েন্টগুলো মেনে চলুন। 1. ভ্রমণ। শব্দ বা সার্বক্ষণিক উৎপীড়নের মতো নেতিবাচক বিষয় থেকে দূরে থাকুন, যেগুলো আপনার সহ্য হয় না। 2. গাড়ি, ঘর, লটারি, বোনাস এবং প্রাইজ থেকে কেবল সাময়িক সুখের প্রত্যাশা করুন। 3. যথাসম্ভব মুক্ত সময় এবং স্বতঃস্ফূর্ততার ব্যাপারে সচেতন হন, যাতে আপনার দীর্ঘস্থায়ী আনন্দ পেতে পারেন। নিজের আয়ের সামান্য অংশ ব্যয় করে হলেও নিজের আগ্রহকে ধরে রাখুন। বন্ধুত্বের জন্য বিনিয়োগ করুন। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে পেশাগত সম্মান দীর্ঘস্থায়ী সুখের কারণ হয়ে দাঁড়ায় যতক্ষণ পর্যন্ত না তারা সেই দল বদল করে। অন্যভাবে বলা যায়, আপনি যদি সিইও হন আর কেবল নির্বাহীদের সাথেই সম্পর্ক তৈরি করেন, সেটা একসময় বিবর্ণ হয়ে উঠবে। নিজের অস্তিত্বে অবাক হবেন না। আত্মনির্বাচন প্রবণতা। ফিলাডেলফিয়া থেকে নিউ ইয়র্ক থেকে যাওয়ার পথে আমি ট্রাফিক জ্যামে আটকে পড়েছিলাম। বিরক্ত হয়ে বললাম, আমার সাথে সবসময় এরকম হয় কেন? রাস্তার অন্য প্রান্তে তাকিয়ে দেখি ড্রাইভাররা দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছে। শামুকের গতিতে সামনে এগুতে এগুতে অস্থিরতার সাথে নিজেকে প্রশ্ন করলাম, আমি কি আসলেই দুর্ভাগা? ব্যাংকে, পোস্ট অফিসে, মুদির দোকানে আমি কি সবসময় বাজে লাইনে ঢুকে পড়ি, নাকি এটা আমার মনে হয়? যেমন ধরুন, হাইওয়েতে ট্রাফিক জ্যাম 10% করে বাড়তে থাকে। নির্দিষ্ট দিনে আমার জ্যামে পড়ার ব্যাপারটি অন্যান্যদের জ্যামে পড়ার চেয়ে আলাদা কিছু নয়। হয়তো একটি নির্দিষ্ট স্থানে আমার জ্যামে পড়ার ঘটনা 10% চেয়ে বেশি, কারণ আমি সম্মুখ গতিতে জ্যামের মধ্যে এগিয়ে যাই, একটি বেহিসেবি সময় কাটাই। এমনিতে ট্রাফিক জ্যাম সম্পর্কে ভাবলে এসব কিছুই আমার মাথায় আসতো না, কিন্তু যখন আমি নিজে আটকে যাই তখনই লক্ষ্য করি। ব্যাংক কাউন্টারের লাইন বা ট্রাফিক লাইনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ধরুন, একটি পথের পয়েন্ট এ এবং পয়েন্ট বির মধ্যে 10টি ট্রাফিক লাইট রয়েছে। গড়ে 10টির একটি আলো লাল এবং বাকিগুলো সবুজ। হয়তো আপনার পুরো জার্নির 10%-র বেশি সময় আপনি লাল আলোর জন্য অপেক্ষা করেন। এটা যদি সত্যি না হয়, তবে বলতে হয় যে আপনি আলোর গতিতে ভ্রমণ করেন। সেক্ষেত্রে আপনার ভ্রমণের 99.99% সময় অপেক্ষা করতে হবে আর ট্রাফিকের লাল লাইটকে অভিশাপ দিতে হবে। যখনই দুর্ভাগ্যের বিরুদ্ধে আমরা অভিযোগ করি, তথাকথিত আত্মনির্বাচন প্রবণতা সম্পর্কে আমাদের সচেতন থাকতে হয়। আমার পুরুষ বন্ধুরা তাদের সাথে কম সংখ্যক মহিলা থাকার ব্যাপারে দুঃখ প্রকাশ করে, আর মেয়ে বন্ধুরা তাদের সাথে কম সংখ্যক পুরুষ কর্মী থাকার ব্যাপারে অভিযোগ করে। এর সাথে দুর্ভাগ্যের কোনো সম্পর্ক নেই। একজন পুরুষতান্ত্রিক কারখানায় কাজ করার সম্ভাবনা বেশি। মহিলাদের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার। যদি আপনি এমন কোনো দেশে বাস করেন যেখানে প্রচুর পরিমাণ পুরুষ বা মহিলা রয়েছে, চীন বা রাশিয়া যেমন, আপনিও বৃহত্তর দলের একটি অংশ হিসেবে থাকবেন। নির্বাচনের সময় বৃহত্তর পার্টিকে আপনি বেছে নেবেন। ভোট দেওয়ার সময় আপনি চাইবেন যে বিজেতা দলেই যেন আপনার ভোটটা পড়ে। আত্মনির্বাচন প্রবণতা হলো প্রচারমূলক। ব্যবসায়ীরা অনেক সময় এর ফাঁদে হোঁচট খায়। কাস্টমারদের চাহিদা বোঝার জন্য তারা প্রশ্নপত্র পাঠায়। দুর্ভাগ্যবশত এই প্রশ্নপত্রের হাতে পায় তারা, যারা হয়তো সম্প্রতি সাবস্ক্রাইব করে, যারা দুষ্টু জবাব দেওয়ার সময় যাদের আছে, আর নিজেদের সাবস্ক্রিপশন যারা বাতিল করেনি। অন্যরা এসবের মধ্যেই থাকে না। ফলাফল এই অনুসন্ধান অর্থহীন হয়ে পড়ে। বেশি দিন আগের কথা নয়, এক আবেগপ্রবণ বন্ধু মন্তব্য করেছিল যে সে বেঁচে আছে। এটাই আশ্চর্যের। বেচারা আত্মনির্বাচন প্রবণতার মৌলিক শিকার। যে ব্যক্তি জীবিত, কেবল সেই এমন মন্তব্য করতে পারে। অন্যথায় সাধারণ মানুষ তার অস্তিত্বহীনতা নিয়ে তেমন কিছু ভাবে না। যদিও বড়জোর ডজনখানেক দার্শনিকের বইয়ে এই ধরনের কিছু মন্তব্য পাওয়া গেছে, যারা ভাষার উন্নয়নে যথেষ্ট অবদান রেখেছে।
তাদের বিষয়ের প্রতি আমি সহানুভূতিশীল, কিন্তু এত সরলভাবে এর বিচার হয় না। যদি ভাষার অস্তিত্ব না থাকতো, দার্শনিকরা ভাবনা প্রকাশ করতে পারতো না, আদৌ কোনো দার্শনিকও থাকতো না। ভাষার জাদু কেবল সেই পরিবেশে বন্ধুত্ব হয়ে উঠতে পারে, বাস্তব হয়ে উঠতে পারে যেখানে এর বাস। সাম্প্রতিক এক টেলিফোন গবেষণায় বিস্মিত হলাম। একটি কোম্পানি জানতে চেয়েছে প্রতিটি বাসায় গড়ে কয়টি ফোন রয়েছে। প্রাপ্তির পর দেখা গেল এমন কোনো বাসা নেই যেখানে কোনো ফোন নেই। দারুণ মাস্টারপিস।